নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকার যত পরিকল্পনাই হোক না কেন তাতে নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি নারী ও কন্যা শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৬ বিশিষ্ট ব্যক্তিত্বকে অদম্য নারীর সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। এদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৬ জনকে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, নারীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই পথ অনুসরণ করেই নারী ও কন্যা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করতে হবে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। প্রধান অতিথির বক্তব্যে নারী শিক্ষা ও নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারীর উন্নয়নে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আগে নজর দেওয়ার কথা জানান রাষ্ট্রপতি। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জানতে পেরেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন তরুণ প্রজন্মকে নারীর সমতায় কাজ করার তাগিদ দেন। নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা। এই সত্য সবাইকে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজকে অনুধাবন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সামাজিক নেতৃত্ব, গণমাধ্যম এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রতিটি কন্যা শিশুকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গুম, খুন, মানুষ হত্যার পরেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ঢাকের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, গুম খুনের মতো ভয়াবহ পরিস্থিতি আর ফিরে না আসে তা নিশ্চিত করতে হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী জানান, গুমের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রাজধানীর আগারগাঁয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশবাসী গুমের মতো জঘন্য ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। গুমের শিকার 2 জন সংসদ সদস্য সহ গুম হওয়ার বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সবচেয়ে খারাপ কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলার বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছিলেন। বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, ফৌজদারি দণ্ডবিধির 3টি ধারায় অভিযোগ আনা হলেও আদালত মানহানিসহ 2টি ধারা আমলে নিয়ে এই সমন জারি করেছেন। আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না, যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হকের করা আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট বেঞ্চ। বিজয়ী জামায়াতের প্রার্থীসহ অন্যান্য বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্ট শিট ও ব্যালট পেপার সহ সব নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নেয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে ঢাকা 16 আসনে জামাতে ইসলামীর প্রার্থী বাতেনের কাছে 3,361 ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন মোট 88,828 ভোট পেয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রায় 2.5 লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এর মধ্যে 8টি জাহাজ বন্দরে পৌঁছেছে, বাকি 7টি জাহাজও কয়েকদিনের মধ্যে বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি সহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কারখানার কাঁচামাল রয়েছে। চট্টগ্রাম বন্দরে সূত্রে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামিদ জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগে জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ফলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষেরা পড়েছে বেশি বিপাকে। অনেককে দেখা যায় ভোর থেকে তেল সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকতে। তবে পাম্প মালিকরা বলছেন তেলের যথেষ্ট মজুত রয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের তীব্রতার প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। ভোর থেকেই রাজধানীর পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়। 500 টাকা তেল দিলে একটা গাড়ি 2 দিন চলতে পারে বা 3 দিন চলতে পারে। পাম্প পালারও কষ্ট, ভোগান্তি জনগণের, সবার কষ্ট। ওই একটা গুজবের মতো চলছে আর কি। ধরেন শুনছে যে তেল নাই সংকট, সেজন্য মানুষ ধরেন 2 দিন চলবে একজনের, সে করতেছে কি একদিনে আজকে নিয়ে নিতেছে। রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলে প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। এতে রাইড শেয়ারিং করে সংসার চালানো মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। এখানে 2 লিটার দিলে তো আমার সর্বোচ্চ 70 কিলো গাড়ি চলবে, আমার তো অনেক সমস্যা হয়ে যাবে। কিছু কিছু পাম্প অলরেডি বন্ধ, এরা দিচ্ছে না তেল। এনারাও কোথাও 200 টাকা দিচ্ছে বাইকে আর 1000 দিচ্ছে প্রাইভেটে। আসলে এটা খারাপ। তবে পাম্প মালিকরা বলছেন তেলের মজুত থাকা সত্ত্বেও আতঙ্কের কারণে বেশি করে তেল নেয়ায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। মানুষের প্যানিক দেওয়ার কিছু নাই, তারা যদি নর্মাল তেলটা নেয় তাহলে ইনশাল্লাহ ক্রাইসিস তো নাই। আমরা আজকে সবারই তেল দিচ্ছি। আমাদের কোনো তেলের সংকট নাই এবং সরবরাহের কোনো সংকট নাই, বাট পাবলিক বুঝতেছে না। ওরা বলতেছে যে তেল নাই, তাই ওরা বেশি একটু তাড়াহুড়ো করতেছে। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুত না করারও পরামর্শ দেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
ইরানের স্মরণকালের ভয়াবহতম হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে তেহরানের প্রধান তেল শোধনাগারে তীব্র বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়। এছাড়া ইস্পাহান ও মেহরাবাদ বিমানবন্দরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে অসংখ্য F-14 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। দেশটির পারমাণবিক স্থাপনা দখলে নিতে সেনা পাঠানোর পরিকল্পনাও করছে মার্কিন জোট। তবে অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে এক বিন্দু ছাড় নয় জানিয়ে ইরানি বাহিনী বলছে আগামী 6 মাস টানা যুদ্ধ চালিয়ে গেলেও গোলা বারুদের অভাব পড়বে না তাদের। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। তেহরানের আকাশে লাল কালো আভা। এক সপ্তাহের ব্যবধানে ইরানকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সর্বাত্মক যুদ্ধে নেমেছে ওয়াশিংটন ও তেল আবিব। এবার রণকৌশল কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। মধ্যরাত থেকে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে দেশটির তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলোকে টার্গেট করে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের দাবি, এই জ্বালানি ব্যবহার করেই হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে মদদ দিত ইরান। তেহরান অভিযোগ করে নতুন হামলায় পানি লবণমুক্ত করার স্থাপনায়ও হামলা চালিয়েছে যৌথ হামলাকারীরা। তেহরানের রাজপথে অ্যাম্বুলেন্সেও গোলা ফেলে দখলদার জোট। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সেখানে মধ্যরাতে চালানো হামলায় একটি হোটেলে 4 জন সহ মোট 41 জন নিহত হন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংরক্ষণ কেন্দ্রগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, কোনো সমঝোতা নয়, বরং ইরানে শান্তিপ্রিয় এক সরকার প্রতিষ্ঠা করবে ওয়াশিংটন। হরমুজ প্রণালী নিরাপদ বলেও দাবি করেন তিনি। কিছুদিন পর আত্মসমর্পণের জন্য ইরানে কোনো নেতা বেঁচে থাকবে না বলেও ঘোষণা দেন ট্রাম্প। এদিকে ইরানে স্কুলে হামলায় তেহরানকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে IRGCর হাতে মার্কিন সেনা আটকের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। অন্যদিকে তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ইরানকে বিভাজন নয়, বরং মুক্ত করা। এদিকে ইরানের হামলায় কুয়েতে নিহত 6 মার্কিন সেনার কফিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এ সময় মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় 70% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ইরানও জবাব দিচ্ছে পুরোদমে। দেশটির সামরিক বাহিনী বলছে, আমেরিকা জোটের জন্য এখনও চমক রয়েছে তাদের ভাণ্ডারে। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিপ্লবী গার্ড। সৌদি আরবের আকাশেও 15টিরও বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে রিয়াদ। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে তেল ট্যাঙ্কারে হামলার পর তেল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে দেশটি। কুয়েতের একটি বহুতল ভবনেও ইরানের হামলায় আগুন জ্বলতে দেখা যায়। একদিকে ইসরায়েল বলছে তারা ইরানকে মুক্ত করতে চায়, অন্যদিকে ইরান বলছে এটি তাদের অস্তিত্বের লড়াই। পাল্টাপাল্টি এই অবস্থানে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে নাকি বিশ্ব পরাশক্তির পরিবর্তন ঘটবে, তারই অপেক্ষায় পুরো দুনিয়া। জাহিদুল আলম, ATN বাংলা।